৪৭ বছর ধরে ইরানের ইসলামিক প্রজাতন্ত্র কিভাবে টিকে আছে আসলে? ১৯৭৯ সালে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ইউএসএ নানাভাবে ইরানকে হুমকি দিয়ে আসছে। শুধু হুমকি নয়, তারা নানা ধরনের স্যাংশন দিয়ে রাখছে, ইভেন জাতিসংঘ বিভিন্ন বিধিনিষেধ দিয়ে রাখছে। এই যে এত সব বিধি নিষেধের পরও ইরান এজ এ রাষ্ট্র হিসেবে আসলে কিভাবে টিকে আছে? আমরা যদি দেখি যে ইরানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আপনি যদি ইরানে ১ কেজি মুরগি কিনতে যান, তাহলে আপনাকে খরচ করতে হবে ইরানি ২৫ লাখ রিয়াল। আপনি যদি ১ কেজি গরুর মাংস কিনতে যান, তাহলে আপনাকে খরচ করতে হবে ৮০ লাখ রিয়াল। আপনি যদি ১ কাপ চা খেতে যান, তাহলে আপনাকে খরচ করতে হবে ২০,০০০ রিয়াল। আপনি আমরা যদি একটু বাংলাদেশের মুদ্রার সাথে কম্পেয়ার করে বুঝবার চেষ্টা করি, বাংলাদেশী ১০০ টাকা দিয়ে আপনি ইরানের ১০ লাখেরও বেশি রিয়াল পাবেন। এই যে ইরানের অর্থনীতির এই সংকটাপন্ন অবস্থা একদিকে, কিন্তু আরেকদিকে তারা নানা ধরনের নতুন নতুন যুদ্ধাস্ত্র তৈরি করছে, মিসাইল তৈরি করছে। তারা এবং এগুলো যে তৈরি করছে, তারা কিন্তু তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তৈরি করছে, নিজস্ব জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি করছে। ইরান আসলে জ্ঞান বিজ্ঞানে এত সমৃদ্ধ কেন? আসলে ইরান ঐতিহাসিকভাবে জ্ঞান বিজ্ঞানে একটি সমৃদ্ধ জাতি। আপনারা নিশ্চয়ই ইবনে সিনার কথা শুনেছেন। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। সেই ইবনে সিনার জন্ম কিন্তু ইরানে। আপনারা আল বেরুনির কথা শুনেছেন, যিনি জ্যোতির্বিজ্ঞানে ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ওমর খৈয়ামের কথা শুনেছেন। আপনারা আল রাজির কথা শুনেছেন, যিনি হচ্ছে আধুনিক রসায়নবিদে জনপ্রিয়। তো এই জাতীয় অনেক বিজ্ঞানী আসলে ইরানে জন্ম নিয়েছে, যার ফলে ইরান আসলে জ্ঞান বিজ্ঞানে খুবই সমৃদ্ধ জাতি। যার কারণে তারা খুবই স্বল্প খরচে নিজেদের তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে তারা এমন এমন যুদ্ধাস্ত্র মিসাইল বানাচ্ছে, যেটা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। ইরানের মিসাইল ইউএসএ এবং ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষাকে ভেদ করে হামলা করতে সক্ষম, এবং যে মিসাইলগুলো মানে তারা খুবই স্বল্প খরচে বানাতে পারে। এই যে ইরানের এই অবস্থা, এই অবস্থায় সেই ১৯৭৯ সালে ইরান যখন ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়, তখন থেকেই ইউএসএ ইরানের উপর নানা ধরনের বিধি নিষেধ স্যাংশন হামলা করেই আসছে। সর্বশেষ তো সিভিলাইজেশন ধ্বংস করার হুমকি দিল, কিন্তু এটাও সফল হলো না। কেন সফল হলো না? আসলে ইরানের এক কথা হচ্ছে ইরানের ভৌগোলিক অবস্থা। ভৌগোলিকভাবে ইরান একটি খুবই সুরক্ষিত জায়গায় আছে, যার ফলে ইরান অনেকটা সুবিধা করতে পারে। ২ নম্বর বিষয় হচ্ছে ইরানের মানুষের মনোবল খুবই শক্তিশালী। তারা আদর্শিকভাবে, মতাদর্শিকভাবে তারা ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি এতই অনুগত যে মূলত এই যে হামলাটা, এই ডোনাল্ড ট্রাম্পের এই হামলাটার মূল উদ্দেশ্য ছিল ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে পরিবর্তন করা। কিন্তু আমরা দেখলাম এই হামলার পর ইরানের মানুষজন রাস্তায় নেমে এসে এই সরকারকে আসলে উল্টো সমর্থন দিয়েছে। যখন ডোনাল্ড ট্রাম্প সিভিলাইজেশন ধ্বংসের হুমকি দিয়েছেন এবং বিভিন্ন ধরনের স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, তখন মানুষ গিয়ে সেসব জায়গায় মানব ঢাল তৈরি করেছে। তারা মৃত্যুকে উপেক্ষা করে তারা সেসব জায়গায় অবস্থান নিয়েছে। কিন্তু সেই হুমকির পর আমরা দেখলাম যে আবার ডোনাল্ড ট্রাম্পই সিজফায়ারে সম্মত হলো। তার যে আলটিমেটামের ডেডলাইন, সেই ডেডলাইন শেষ হওয়ার মাত্র ১.৫ ঘন্টা আগে আমরা দেখলাম পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে দিয়ে একটি সিজফায়ারের প্রস্তাব করা হলো। এবং এটা স্পষ্ট যে পাকিস্তান আসলে ওয়ার্ল্ড পলিটিক্সে এত গুরুত্বপূর্ণ হয়ে যায়নি, কিংবা শাহবাজ শরীফ এত গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, যিনি এরকম একটি মুহূর্তে সিজফায়ারে ভূমিকা রাখতে পারেন। তার মানে এখানে যেটা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে করে হোক একটি যুদ্ধবিরতি। তার কারণে তিনি তার অনুগত শাহবাজ শরীফকে দিয়ে এ প্রস্তাব দেওয়ালেন এবং নিজে সে প্রস্তাব মেনে নিলেন। কারণ এখানে আমরা যেটা দেখলাম যে ইরান এই যে সিজফায়ারে ১০টি শর্ত জুড়ে দিল।
যেই শর্তগুলো ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই শর্তগুলো কি কি? ইরান বলল যে হরমুজ প্রণালীর তারা পুরো নিয়ন্ত্রণ নিতে চায়। ইরানের উপর যেই নিষেধাজ্ঞাগুলো দেওয়া আছে সেই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের তারা দাবি জানিয়েছে। জাতিসংঘে যে বিধিনিষেধগুলো তাদের উপর দেওয়া আছে সেই বিধিনিষেধগুলো প্রত্যাহারের দাবি করছে। আহ, এবং এই কয়েকদিন যুদ্ধে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ তারা দাবি করছে। এরকম গুরুত্বপূর্ণ 10টি শর্ত ইরান জুড়ে দেয়, এবং এই 10টি শর্ত কিন্তু আগেই ইরান দিয়েছিল। তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এই শর্তগুলো মানা সম্ভব না, এবং এর কারণেই আসলে ইরানের উপর হামলা করে এবং ইরানকে নানা হুমকি দিয়ে ইরানকে এই শর্ত থেকে সরিয়ে আনার জন্য ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছেন, কিন্তু ইরান সেই শর্ত থেকে সরে আসেনি। ফাইনালি ডোনাল্ড ট্রাম্প মেনেই নিলেন যে হ্যাঁ, এই শর্ত নিয়ে তারা আলোচনা করতে রাজি আছে। সব মিলিয়ে ইরানের ইসলামিক প্রজাতন্ত্র এত শক্তিশালী অবস্থায় আছে যে কোনো বৈশ্বিক ষড়যন্ত্রের ফলে ইরানের আসলে এই রাষ্ট্রীয় শাসন ক্ষমতা পরিবর্তন করা অসম্ভব। ইরানের জনগণ না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু তারা কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করতে রাজি না। যার ফলে তারা আসলে আহ, নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। তারপরও তারা কিন্তু তাদের রাষ্ট্রের স্বার্থে তারা প্রতিরোধ গড়ে তুলতেছে। তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। সর্বোপরি কথা হচ্ছে, ইরানকে ধ্বংস করার জন্য ইউএসএ তার সব ধরনের চেষ্টাই করেছে। সর্বশেষ তো সিভিলাইজেশন ধ্বংস করার হুমকি দিয়েছে। কিন্তু কথা হচ্ছে, ইরানকে ধ্বংস করা এত সহজ হবে না। ইরান সভ্যতাগতভাবে, জ্ঞান বিজ্ঞানে এতই একটি সমৃদ্ধ জাতি, তাদেরকে আসলে ধ্বংস করা যাবে না।